নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো বরাবরের মতো আজকে আমি চলে এসেছি আবার আজকে আমাদের লাইভ আড্ডায়। তো আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট মানুষ। যেহেতু আমাদের কালকে পত্রিকা প্রকাশ হয়েছে, তাই আজকে আমাদের লাইভে আসতে একটু দেরি হলো। তো আমাদের সঙ্গে রয়েছেন এক বিশিষ্ট মানুষ, আপনাদের সকলেই প্রিয়, সকলেই চেনেন, বিশিষ্ট চিত্রশিল্পী সদ্য অমল গড়াই মহাশয়। অমলদা, আপনাকে স্বাগত আমাদের পত্রিকা সাহিত্য আড্ডায়, অনেক স্বাগত। তো বলুন, আপনার প্রথমেই যেটা শুনতে চাই আপনার কাছ থেকে, শৈশবের কথা একটা শুনতে চাই। শৈশবের কথা বলতে গেলে বাবা 59-এ দুর্গাপুরে আসেন এবং আমাদের জন্ম হচ্ছে আসানসোলে। সেই সূত্রে আমরা এখানে চলে আসি। তখন দুর্গাপুর চারিদিকে জঙ্গলে ভর্তি। এবারে লেখাপড়া সবই আমার এই দুর্গাপুরে। আচ্ছা, বললেন আপনার বাবা কি ডিএসপিতে সার্ভিস করতেন। আচ্ছা আচ্ছা। এবারে পড়াশোনা এখানে, ছবি আঁকাও এখানে। ছবি আঁকার সূত্রে কলকাতায় যেতে হয়। এবারে আমি ছবি আঁকাটা আরম্ভ করেছিলাম এইভাবে যে ছোটোবেলায় আমাদের ডিএসপি স্কুলে আমরা বাঙালি বলে একটা বই ছিল। আমাদের মানে মহাপুরুষদের ছবি এবং লেখা এই নিয়ে বইটা ছিল। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছিল, রামকৃষ্ণদেবের ছবি ছিল, বিবেকানন্দের ছবি ছিল, এদিকে সুভাষচন্দ্রের ছবি ছিল। এবং সেই ছবিগুলো দেখে কিন্তু আমি ছবি আঁকার যে আরম্ভ, সেখান থেকে আরম্ভ করি। তারপরে এইগুলো করতে করতে যখন হাই স্কুলে গেলাম, তখন আমাদের মণিপাল স্যার ছিলেন। মণিপাল স্যার আমাদেরকে এক্সিবিশন রুমে নিয়ে গেলেন এবং সেই এক্সিবিশন রুমে নিয়ে যাওয়ার পরে আমরা এই সব ছবিগুলো দেখে আমাদের আরও ভালো লাগলো। এবং মাধ্যমিকে আমাদের একটা সাবজেক্ট ছিল আর্ট। আমরা 13 জন ওই ছবি আঁকার গ্রুপে ছিলাম। কিন্তু এখন একমাত্র আমি ছাড়া আর কেউই ছবি আঁকার লাইনে আর নেই। এবারে সেখান থেকে স্টার্ট হওয়ার পরে আমরা পেয়েছিলাম গোপাল দাস, ওনাকে আমরা পেয়েছিলাম। উনি আমাদেরকে ছবি আঁকাতে অনেক সাহায্য করেছেন এবং আমাদেরকে খুব ভালোবাসতেন নিজের হাতে করে। আচ্ছা, আপনি কার নাম বললেন? মণিপাল বললেন না? হ্যাঁ, মণিপাল স্যার। সুন্দর লেখাটাতে বাদল ভট্টাচার্য, মণিপাল, সমরেশ বন্দ্যোপাধ্যায়, সুনীল মাধব চক্রবর্তী, অমল বড়ুয়া। হ্যাঁ, আচ্ছা। এবারে তারপরে আমি পেলাম অশোক চ্যাটার্জি মাস্টারমশাইকে পাওয়ার পরে আমার জীবনটা আর একটু অন্যদিকেই ঘুরে গেল। তখন কি পড়াশোনায় অন্য লাইনে রয়েছে? না, পড়াশোনা তো সব শেষ হয়ে গেছে। তখন তারপরে আমি আবার ছবি আঁকাটা আরম্ভ করলাম। ধরো অশোক রায় আর্ট কলেজে যেইভাবে শেখায় সেইভাবে কিন্তু আমাদেরকে শিখিয়েছেন। সব শনিবার এবং রবিবার 2 দিন ক্লাস ছিল। আমি বললাম যে আমি যেহেতু টিউশন করি ছবি আঁকায়, সেহেতু আমি রবিবার সব সময়টা দিই। তখন কি আপনি ডিএসপিতে চাকরি পেয়ে গেছেন? না, তখন কিচ্ছু পাইনি। তারপর সকাল 6টার সময় যেতাম, আসতাম 2:30, 3টে, 3:30 এরকম টাইমে আসতাম। মধ্যখানে যে ওদের তো খিদে পেয়ে যেত, যারা আমরা ছবি আঁকতাম খিদে পেয়ে যেত, তখন অসুবিধার মা, মানে আমাদের মাসিমা আমাদের খুব ভালোবাসতেন এবং সেখানে মাসিমা মুড়ি, চানাচুর, বাদাম, গাজর, পেঁয়াজ এইসব কেটে আমাদেরকে সব দিতেন। আমরা সেগুলো খেতাম। সত্যি তখনকার এই পরিবেশটা সত্যি খুব ভালো ছিল। আমার মনে আছে আমি তাপস বড়ুয়ার কাছে শিখতাম, মানে তাপস বড়ুয়া স্যারের। তো বড়ুয়া স্যারের বাড়িতে ওনার মিসেসও দুজনেই আর্ট কলেজ থেকে পাস করা।
তো উনিও আমাদের বলতো যে তোরা আর বাড়ি যাবি না, খাওয়া দাওয়া করে যাবি। এবং আমাদের এক্সিবিশন হতো প্রায় মাসখানেকের কাজ হতো ওনার বাড়িতেই, খাওয়া দাওয়া সারা দুপুর ধরে কাজ হতো, প্যানেলের কাজ থেকে শুরু করে ওয়াশ পেন্টিংয়ের কাজগুলো। এরপরে অশোকদার কাছে ওইভাবে মানে একদম আর্ট কলেজে যেভাবে শেখায় সেইভাবেই আমি শিখলাম। শেখার পরেও তো অমলদা, আমার আরেকটা প্রশ্ন, যে যেটা আপনি বলছেন যে তখন আমরা যেরকম শিক্ষাগুরুদের পেয়েছিলাম, আজকের দিনে কি সেই রকম বা দেখি? আজকে তো দেখি আর্ট টিচাররা এলো, আঁকতে দিল, চলে গেল। আমাদের স্যারেরা যেভাবে আউটিংয়ে নিয়ে যেত, যে ধান খেতে বসে বসে আঁকতে বসলাম, তারপর বাড়িতে নিয়ে গিয়ে কাজ করাতো প্রচণ্ড আন্তরিকভাবে। তো কোথাও যেন একটা প্রফেশন, মানে একটা ব্যাপারটার মধ্যে আন্তরিকতার ব্যাপারটা আর নেই মনে হচ্ছে। না, সেটা আমি বেশি দেখতে পাচ্ছি না। হুম। হ্যাঁ, এখন হচ্ছে এটা বললে খারাপও লাগবে, কিন্তু উপায়ও নেই। সেসব মানে যারা শেখাচ্ছে তারা হচ্ছে যাচ্ছে এবং বই ফেলে দিচ্ছে। হ্যাঁ, বই ফেলে দিচ্ছে। আমার মনে আছে যে আমরা যেরকম শিখেছি, আমাদের স্যার আগে বেদ, পুরাণ, উপনিষদের গল্প করতেন। আমার একটা একলব্য ছবি আছে, যেটা আমি ক্লাস 8-এ আঁকা, সেটা এখনও আছে। বেশিরভাগ ওয়াশ পেন্টিং আমার নেই, অনেক আত্মীয় স্বজনরা নিয়ে চলে গেছে। তো স্যার প্রথমে, আমি তখন জানতামই না একলব্যের ঘটনাটা, তো উনি বললেন যে একলব্য এইভাবে স্টিচ হয়েছে, তাকে এইভাবে শেখানো হয়েছে, সে মাটির মূর্তি করে পুজো করছে, তুমি সেইটা ছবি আঁকো। যে আমি স্যার যেরকম বললো, আমি মনে মনে ইমাজিনেশন করে এঁকেছিলাম। এবারে তাদেরও কোনো দোষ নেই। তারা অনেকেই আছে যে আর্ট কলেজ থেকে পাস করেছে, আবার অনেকে পাস করেনি, বিভিন্ন মাস্টারমশাইয়ের কাছে শিখে তারা টিউশন করছে। উপায় নেই, তাদের একটা রুটি রোজগারের ব্যাপারটা তো নেই। জীবন অনেক জটিল হয়ে গেছে। সেই তো, যদি আর্ট কলেজগুলো থেকে পাস করে যেসব ছেলেমেয়েরা বেরোচ্ছে, তাদেরকে যদি আমাদের যেমন ডিএসপিতে বিভিন্ন স্কুলে আমাদের আর্টের টিচার ছিলেন, সেরকম যদি ওয়েস্ট বেঙ্গলে যেসব স্কুলগুলো আছে সেই সব স্কুলগুলো নিয়ে আঁকার টিচার আর গানের টিচার, খেলাধুলার টিচার, এসবগুলো মানে আপনি বলছেন যে আর্টের রিক্রুটমেন্ট সেরকম নেই না, সেগুলো যদি থাকতো তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে ছেলেরা মেয়েরা অনেক দূর পর্যন্ত এগোতে পারত। কিন্তু সেইটা নেই, চাকরি নেই। সেই জন্যই কি এখন কমে যাচ্ছে অনেক প্রবণতা আর্ট নিয়ে পড়ার। এবং এটি খরচা কম নয়, প্রচুর খরচা। সেইভাবে যদি শিখতে যায় তাহলে আর্ট কলেজের ছেলে মেয়েদেরও কিন্তু কম খরচা নয়, প্রচুর খরচা। সেই অনুযায়ী তারা যখন বেরোচ্ছে, তাদের রেজাল্ট হচ্ছে নীল, তাদের ছবি বিক্রি হচ্ছে না, তারা কোনো কাজ পাচ্ছে না। এখন সব হচ্ছে কি, যে আমার ছবি বা কার কোনো শিল্পীর ছবি হয়তো নেট থেকে বার করে, বা বিখ্যাত আর্টিস্টের ছবি নেট থেকে বার করে তারা প্রিন্ট করে হোটেলে রাখছে, ঘরে রাখছে। আর কি হবে তাহলে? আর শিল্পীরা কোথায় যাবে? শিল্পীদের এবং ছবি যে কেনার প্রবণতা সেটাও কমে গেছে, একদমই নেই। বিশেষ করে বাঙালিরা ছবি কেনেই না। আমাকে একজন বলছিল যে নন বেঙ্গলিরা তাও কেনে ছবি মহারাষ্ট্র, গুজরাট এসব জায়গায়, কিন্তু বাঙালিরাদের মধ্যে বই কেনার প্রবৃত্তি কমে গেছে। তারপর তো ছবি, সে কেউ ভাবতেই পারে না। কী করে থাকবে? যে রুটি রুজির ব্যাপারটা তো নেই। রুটি রুজির আগে পেটকে শান্ত করতে পারলে তবেই তো সে এইসব দিকে এগোবে। যে না, একটা ভালো শিল্পীর একটা ছবি রাখি, একটা জুনিয়র আর্টিস্ট যারা নতুন উঠছে, পাস করে বেরোচ্ছে, তাদের একটা ছবি ঘরে রাখি। কিন্তু সেটা তো হচ্ছে না। সিটি সেন্টারে প্রচুর বাড়ি হয়েছে, তারা যদি অন্তত 10% লোকে যদি একটা করে ছবি রাখতো, তাহলেও শিল্পীরা কিছুটা মানে শুরু হতো। আচ্ছা, তারপরে আমাকে কথা বলুন যে তারপরে আপনি এইভাবে আঁকাআঁকি শুরু করলেন, তারপরে তো চাকরিতে ঢুকে গেলেন, চাকরি জীবন। হ্যাঁ, চাকরি ঢুকে গেলাম। তারপর চাকরি ঢুকে যাওয়ার পরেও কিন্তু আমি শিল্পটাকে ছাড়িনি, এটাকে করে যেতাম। কত সালে আপনি চাকরিতে? আমি 92-তে যখন জয়েন করলাম। আচ্ছা।
92-তে জয়েন করলেন, সেটা কোন ডিপার্টমেন্ট? এটা আমার বিওপে, যেটা আমার সব থেকে মানে ছিল যে ডাস্ট এবং হিট, হ্যাঁ, কিন্তু সেটাই আমার ভাগ্যে জুটলো। কিন্তু কাজ করতে তো হবেই। সেখান থেকেই আমি পুরো সার্ভিস লাইফটা ওখান থেকেই কাটালাম, বিওপে কাটালাম। আচ্ছা, তারপরে আপনি বলুন যে তারপরে আঁকা আঁকি কীভাবে চললো। তা আপনি তো বিভিন্ন প্রচ্ছদ করেছেন বা তারপরে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, সেসব কথা একটু বলুন। এবারে আমি আরেকটু বলি যে আমাদের এখানে এক্সিবিশন কীভাবে হলো। তা আমি যখন সিটি সেন্টারে গেলাম 94-এ, সেই টাইমে ওখানে একটা ছোটো করে নন কোম্পানি পেশেন্ট ক্লাব একটা চতুরঙ্গের যে মাঠটা ছিল সেই মাঠে একটা এক্সিবিশন করতো, এবং আমাকে বললো যে আপনাকে এক্সিবিশনের দায়িত্বটা নিতে হবে। ঠিক আছে, আমি দায়িত্বটা নেওয়ার পরে এবারে আমার কিছু শিল্পী মানে পরিচিত ছিল, এবং তারপরেও আমরা এখান থেকে ওখান থেকে হয়তো জয়ন্ত তুমি বললে যে আমার একজন শিল্পী আছে, আমি সেখানে ছুটলাম। তখন তো এত ফোন ছিল না, এত ছিল না, কিন্তু সেই স্কুটার নিয়ে ছুটলাম, ছুটে তার বাড়ি গেলাম, গিয়ে ছবি দেখলাম। ছবি দেখে তাকে বললাম না ঠিক আছে, তার চলবে বা সে আমাদের সঙ্গে থাকলে সে আরও এগোতে পারবে। এবারে আমরা এই শিল্পীদের বাড়ি বাড়ি যেতাম, বাড়ি বাড়ি গিয়ে পরে বলে আসতাম, 4বার 5বার করে যেতাম, গিয়ে পরে বলে আসতাম। বলে আসার পরে তারপরে বলতাম যে আপনি এক কাজ করবেন, আমরা এই তারিখে আসব, আপনি ছবির পিছন দিকে আপনি আপনার একটা কাগজে নাম, ছবির নাম, টাইটেল যেটা, তারপর যদি মানে বিক্রি করতে চান তাহলে তার কত দাম হবে, এইভাবে সেইগুলো লিখে রাখবেন। আমরা যাব, এই টাইমে যাব, হ্যাঁ, ধরুন 2 দিন বা 3 দিন টাইম দিয়ে দিলাম, আমরা গাড়ি করে, হ্যাঁ, কয়েকজন আর্টিস্ট নিয়ে আমরা পুরো দুর্গাপুরের শিল্পীদের ছবি আমরা কালেকশন করতাম। তারপরে আমরা আবার সেই ছবিগুলো ফেরত দিয়ে আসতাম, বাড়ি বাড়ি গিয়ে পরে ফেরত দিয়ে আসতাম। আমার সঙ্গে উত্তম বান্না ছিল, ঋত্বিক দাস ছিল, এরকম চঞ্চল ছিল, শ্যামল গাঙ্গুলি ছিল, অমিত মৈত্র ছিল, এরা তো ছিল, এবং সিনিয়র আর্টিস্টরাও আমাদের খুব সাহায্য করেছেন ছবি দিয়ে। মিহিরদা দেখছেন, মিহির কুমার মণ্ডল বিশিষ্ট একজন কবি, উনি মিহিরদা লিখছেন, খুব ভালো লাগছে আলোচনা। ধন্যবাদ মিহিরদা। মিহিরদা গতকাল এসেছিলেন আমাদের এই সাহিত্য আড্ডায়, খুব ভালো আলোচনা করেছেন। হ্যাঁ, এইভাবে আমরা 14-15 বছর আমরা এক্সিবিশন করেছি। আমরা অশোকদার ছবি নিয়ে এসেছি। আমরা দুর্গাপুরে এমন কোনো শিল্পী ছিল না যার ছবি আমরা আনিনি, প্রত্যেকের ছবি আমরা নিয়ে এসেছি। ভিরিঙ্গিতে অপূর্ব ছিল, তার কাছ থেকেও ছবি নিয়ে এসেছি। অসিত সরকার যে ছিল আমাদের হর্ষবর্ধনের, কিন্তু থাকতো কলকাতায়, ও আমার জন্য ছবি রেখে দিত, এখনও তার সঙ্গে যোগাযোগ আছে। এরকম অনেক শিল্পী আছে। দীপঙ্কর বাবু আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট। না আছেন। স্বপন বাবু নেই, সাধন বাবু চলে গেছে, এরকম অনেকেই চলে গেছেন। আবার কিছু কিছু আছে বয়স হয়ে গেছে, কিন্তু তাদের সঙ্গে তাপস বড়ুয়ার সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু ওনার ছবি আমি কোনদিন পাইনি, হ্যাঁ, যেতে মানে পৌঁছাতে পারিনি। এবারে আরও বাদ বাকি কিন্তু আরও অনেকেই আমাদের, বিষ্ণুদা, হ্যাঁ, উনি তো ছিলেনই, উনি ছিলেন, ছবি দিতেন। এবং অশোকদার কাছে যেতাম, অশোকদাকে বলতাম, অশোক চট্টোপাধ্যায়, অশোকদা একটা আমাদের ফোল্ডার করব, তার একটা সামনে ছবি এঁকে দিন আমাকে। সঙ্গে সঙ্গে অশোকদা আমাকে 2-3টে ছবি এঁকে দিতেন। হ্যাঁ, এবারে বললো তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা কী করবে। আচ্ছা, দুর্গাপুরে তো এত ভবন ছিল, তো ভবনগুলোতে আমার মনে হচ্ছে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তো ভবনগুলোতে কি কোনো আর্টের এক্সিবিশন করার ব্যবস্থা ছিল না মনে হয়? না, সেটা ছিল না, কিন্তু আমরা মানে আমাদের দেবদাস ছিল, দেবদাস মন্দির, তারপরে
আমাদের ইয়ে নীল মাধব, এরকম আরও অনেকে আর্টিস্ট ছিল। তারা মিলে আমরা পুরো হলটাকে কাঠের ফ্রেম দিয়ে আমরা পুরো করে নিতাম, ঘিরে দিতাম কোন হয়? একদম এই যে রবীন্দ্র ভবনটাকে। আচ্ছা। এরকম আমরা 3 বছর ধরে ওখানে এক্সিবিশন করেছেন, করেছিলাম। আচ্ছা। একদম এক্সিবিশন হলের মতন আমরা করে নিতাম, করে নিয়ে সেখানে 4 দিন 5 দিন ধরে ছবি আমরা ডিসপ্লে করে রাখতাম এবং প্রচার করতাম যে আপনারা আসুন, এই ছবি দেখুন, দুর্গাপুরের শিল্পীদের ছবি দেখুন। চন্দন দাস ছিল তার মধ্যে, এরকম আরও অনেক শিল্পী ছিলেন। উজ্জ্বল দাস, উজ্জ্বল বাবুকে আমি পেয়েছিলাম, আমাদের সিটি সেন্টারে উনি ছবি দিতেন। আচ্ছা। সে উজ্জ্বলবাবুর সঙ্গে যখন পরিচয় হয় তখন আর একটা হিস্ট্রি আছে। আচ্ছা, মিহির বাবু জিজ্ঞেস করছেন যে বাদল ভট্টাচার্যকে কি আপনি জানতেন? অনেক পুরনো মানুষ, জানতাম, অনেক বইয়ের প্রচ্ছদ করেছেন এবং কবিও একজন উনি। হ্যাঁ জানতাম, হ্যাঁ, পরিচয় ছিল, জানতাম। উনি অন্য পত্রিকার প্রচ্ছদ রেখেছিলেন, মিহির বাবুর যে সম্পাদিত পত্রিকা। আচ্ছা, উনি কি বেঁচে আছে এখন? মনে হয় কলকাতায় চলে গেছিলেন। চলে গেছেন। এরপরে আমরা বিভিন্ন উজ্জ্বলবাবুর ব্যাপারটা বলছি। উজ্জ্বলবাবুর কাছে যখন গেলাম, আমাদের তো স্কুলের টিচার ছিলেন, এই জন্য শিবাজি স্কুলের, তা আমার সঙ্গে পরিচয় ছিল। আমি গেলাম, তা বলে অমর এইভাবে কি এক্সিবিশন হবে খোলা মাঠে? আলো ঠিক আছে, আপনি আপনার যেটা সবথেকে মানে নষ্ট হয়ে যাওয়ার ছবি, সেই ছবিটা দিন আমাকে, সেই ছবিটাই আমি ডিসপ্লে করব। সেইবারে সেই ছবি নিয়ে গিয়ে আমি ডিসপ্লে করলাম। উনি দেখতে এলেন, দেখতে এসে বললেন, উনি আবির্ভূত হয়ে গেলেন যে এত সুন্দর মানে এক্সিবিশন হলটা করেছে। বললো না অমর। অসিত বাবু দেখছেন, অসিত বরণ দাস লিখছেন, অমরবাবু খুব পরিচিত মুখ, খুব ভালো মানুষ। সম্ভবত উনি কর্মসূত্রে ইস্পাত কারখানার সিসিপি বা SMS ছিলেন। হ্যাঁ, DOF ডিপার্টমেন্টে ছিলেন। ধন্যবাদ অসিত বাবু। দেখুন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বাংলাদেশ থেকে কিশোরও দেখছে। কিশোর, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থেকো। তখন আমাদের স্যার বললেন যে না, আমি কিন্তু এইভাবে ছবি দেবো না, খুব সুন্দর করে ভালো ছবি এবং ভালো ছবি মাতিয়ে দেব। এবং তখন থেকে আস্তে আস্তে আমাদের মানে সিটি সেন্টারে যে এক্সিবিশন করতাম, সেই এক্সিবিশনের অপেক্ষায় মানে দেখার জন্য মানুষ অপেক্ষা করে থাকতো যে না কবে ওই সরস্বতী পুজোটা আসবে, আমরা 3-4 দিন ওখানে গিয়ে পরে ছবি দেখতে পাবো। এটা ছিল। আচ্ছা, আমাদের এক্সিবিশনের খবর কি জানতেন? পরমানন্দ স্কুলে আমাদের হতো এক্সিবিশন, মোস্ট প্রবাবলি সরস্বতী পুজোর সময় কি না তার আশেপাশেই হতো। আমাদের প্রায় 1 সপ্তাহ ধরে হতো এক্সিবিশনের মতনই, সানাই বাজতো, অনেকগুলো রুম দিয়ে হতো। তার আগে কাজ হতো। আমার এখন মনে পড়ে গেল আপনাদের এক্সিবিশনের কথা শুনে। তাপস বড়ুয়া আর শর্মিলা বড়ুয়ার উদ্যোগে হতো। সেটা আমার মানে আমি অনেক আগে খবর, আমরা তখন খুবই ছোট ছিল। খবরটা পেলে আমি নিশ্চয়ই যেতাম। এরপরে আমরা মানে অনুভব করলাম কয়েকজন শিল্পী মিলে যে না, এমনি সবারই একটা করে গ্রুপ আছে, ছবি আঁকার গ্রুপ নেই। আমরা তখন ঠিক করলাম যে না, একটা ছবি আঁকার গ্রুপ যদি না থাকে তাহলে কিন্তু আমরা শিল্পীদের মানে আমরা ঠিক এক জায়গায় করতে পারবো না। তখন আমরা 6 ডাইমেনশন আমরা তৈরি করলাম। তৈরি করে 6 ডাইমেনশনের অনেকগুলো প্রোগ্রামও করছি, এখনও চালিয়ে যাচ্ছি। চেষ্টা করছি যাতে শিল্পের উন্নতিটা হোক এবং শিল্পীরও যেন উন্নতিটা হোক, সেই দিকেই আমরা চেষ্টা করে যাচ্ছি। একটু শিল্পমুখী করার, হ্যাঁ, সাধারণ মানুষকে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, আপনার কাজ সম্বন্ধে বলুন এবার। আপনি কীরকম কাজ করেন? মানে জল রং থেকে শুরু করে অয়েল পেন্টিং না স্কেচ, কোনটাতে আপনি বেশি স্বচ্ছন্দ? এবারে আপনার কিছু কাজ মনে হয় এই বইটাতে আছে, চিত্রাক্ষর বইটা। এইটার মধ্যে দেখি আমরা কিছু কাজ দেখতে পাবো। অমরবেলা, এটা মনে হয় জল রং, এটা জল রঙের কাজ। এটা জল রঙের কাজ। আর একটি হচ্ছে, কিন্তু আপনার বিষ্ণুদার সঙ্গে আমার কথা হচ্ছিল যে
প্রিন্টটা ভালো হয়নি, আর্টের বই যেরকম হওয়া উচিত। না, এই যে কভার টভার এবং সাইডে ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে যেভাবে করেছে, এবারে ওরা যেভাবে করেছে, আমি আর এটা ড্রাই প্যাস্টেলের কাজ, ড্রাই ড্রাই প্যাস্টেল। প্যাস্টেল। আচ্ছা, এটা এটা অ্যাক্রিলিক, এটা অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক। এটা এটাও ড্রাই এগুলো প্যাস্টেল। সব অমলবাবুর আঁকা। এটা ড্রাই প্যাস্টেল। হ্যাঁ, ড্রাই প্যাস্টেল। এগুলো কি আপনার বাড়িতে আসে, মানে কাজ শুধু কি ছবিগুলো তুলেছে এত অস্পষ্ট? হ্যাঁ, এটা হচ্ছে প্যাস্টেল। আমি যখন আইনস্টাইনে থাকতাম, হ্যাঁ। সেই সামনে এই বাংলোগুলো ছিল, হ্যাঁ। সেই দেখে আমি ওই ছবিটা করেছি। এটা আইনস্টাইনের Pastel। বাংলাগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেরা সেরা লাগবে। এটা এটা অয়েলের। অয়েল ভাইজাগ গিয়েছিলাম বেড়াতে, সেখান থেকে অয়েল পেন্টিং। অয়েল পেন্টিং। বাহ, এটা এটি যে মিক্স মিডিয়া, মিক্স মিক্স মিডিয়া। এটাও পরেরটা মিক্স মিডিয়া, এটাও মিক্স মিডিয়া। বাহ, এটাও মিক্স মিডিয়া, এটাও মিক্স মিডিয়া। মিক্স মিডিয়া মানে সব কিছু মিডিয়ে মিশিয়ে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওয়াটার থেকে হ্যাঁ। শুরু করে। এটা অ্যাক্রিলিক, এটা অ্যাক্রিলিক। এটা অ্যাক্রিলিক। এটা অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে না? হ্যাঁ। abstract। এটাও মিক্স মিডিয়া, ওয়াটার কালারটাই বেশি আছে, আচ্ছা। আসলে মিক্স মিডিয়া। এটাও তো মনে হচ্ছে মিক্স মিডিয়া। হ্যাঁ, এটাও মিক্স মিডিয়া। এটা তো রবীন্দ্রনাথ ধাঁচের মনে হচ্ছে। এটা মিক্স মিডিয়া। রাবীন্দ্রিক। এটা ওয়াটার কালার। আচ্ছা, এই ছবিগুলো সব আপনার বাড়িতে আছে মনে হয় এটা না? হচ্ছে অয়েলের। Oil এটা pastel। অয়েল অয়েল পেন্টিং। পেন্টিং। আমাদের সঙ্গে রয়েছে সৈয়দ আতাউর রহমান এটা দা এবং অ্যাক্রিলিক, সুমন মুখার্জি। এটা অ্যাক্রিলিক। এটা অ্যাক্রিলিক। হ্যাঁ, এটা অ্যাক্রিলিক। এটাও মিক্স মিডিয়া। এটা এটাও মিক্স মিডিয়া। এটা দেখালাম, অয়েল পেন্টিং হয়ে গেছে। এটা হচ্ছে অয়েল পেন্টিং, এটা অয়েল পেন্টিং। এই একটি আপনার আঁকার বই নাকি? আচ্ছা আচ্ছা, তারপরে বলুন। আমার তো সবই করতে ভালো লাগে, যখন যেটা পাই। কখনো এমনও গেছে যে কোনো কাগজ পাইনি, হাতের সামনে গণশক্তি হ্যাঁ, পেপারটা আমি আছে, দেখেছি পেপারের মধ্যে গণশক্তি পেপারটা বা আছে, প্যাডের মধ্যে। ওখানে একটু ফাঁকা জায়গা আছে, প্ল্যান্টে বসে সেখানেই আমি একটু ড্রয়িং করলাম। আমার বা- অভ্যাস ছিল। বা প্ল্যান্টে বসে বসে যখন দেখছি যে আমাদের যে লগ বুক আছে, লগ বুকটা কয়েকদিন 3-4 দিন পুরনো হয়ে যাচ্ছে, সেই পুরনো পাতায় আমি একটা ছবি ওই লেখাগুলো কেটে কেটে একটা ছবি এঁকে ফেললাম, বাহ, বা সেখানে একটা স্কেচ করে ফেললাম। এইভাবে আমি ওখানে বসে বসে করতাম। তখন তার খাতা পেন্সিল নিয়ে যাওয়া যায় না, ওই পেন দিয়েই আমি করতাম। এবং আমাদের যে সহকর্মীরা আমাকে খুব সাহায্য করতো, তারা পেন ও দিশাইদা বলছি যে ছবিগুলো ঠিক মতো ধরো, কিছুই দেখা গেল না। ঠিক আছে, দিশাইদা আরেকবার দেখাচ্ছি ছবিগুলো। দিশাইদার তো এই বইটা পাওয়া উচিত। ওই আরও ছাপাবো, আরও কয়েকটা ছাপাবো। না মানে দিশাইদার তো লেখা আছে মনে হচ্ছে এই কবিতা, এই যে এই বইটা, না 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 না, লেখা নেই। এই যে চিত্রাক্ষর বলে বইটা দেবো আমি একটু ভালো করে দেখাই। হ্যাঁ, আমি কিছু ছাপাবো এইটা বইটা। 1 নম্বর ছবি। এটা তো মিক্স মিডিয়া বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অয়েল প্যাস্টেল। না, ড্রাই প্যাস্টেল। ড্রাই প্যাস্টেল। ড্রাই প্যাস্টেল। এটা হচ্ছে আপনি অ্যাক্রিলিক, বলুন। অ্যাক্রিলিক। এটা অ্যাক্রিলিক, Acrylic। অ্যাক্রিলিক। এটা হচ্ছে ড্রাই প্যাস্টেল, ড্রাই প্যাস্টেল। এটা হচ্ছে অয়েল প্যাস্টেল, অয়েল প্যাস্টেল। হ্যাঁ, অয়েল প্যাস্টেল। এটা হচ্ছে অয়েল পেন্টিং, বড় ছবি, বেশ বড় ছবি। কত এটা মোটামুটি?
এটা 2.5-3 হবে। আচ্ছা, এটা এটা হচ্ছে মিক্সড মিডিয়া। এটাও মিক্সড মিডিয়া। এটা মিক্সড মিডিয়া। এটা হচ্ছে অ্যাক্রিলিক। বিষয়টা লিখেছে হাতে নিয়ে দেখতে হবে। এটা ওয়াটার কালার, তার সঙ্গে মিক্সিং আছে। হ্যাঁ, দিশাইদা অমলদা বলেছে আপনাকে একটা বই হবে, বই আর আমি আর করবো কিছু, তারপর কিছু দেবো। পূর্ণতা আছে, পূর্ণতাকেও একটা দিতে হবে, হ্যাঁ, দিশারি বাবুকেও একটা দিতে হবে, এরকম আরও আছে অনেক কিছু দিতে হবে আমাকে। এটা অয়েল পেন্টিং। এটা অ্যাক্রিলিক। এটা ওয়াটার কালার কিন্তু একটু মিক্সড আছে। এটাও মিক্স মিডিয়া। এটা তো অয়েল পেন্টিং দেখালাম। এটা অয়েল পেন্টিং। এটা অয়েল পেন্টিং। দিশাইদা লিখেছে অতি সুন্দর অমল চিত্র, অনেকটা প্রাপ্তি। এইটা অ্যাক্রিলিক। এটা অ্যাক্রিলিক। হ্যাঁ, কিন্তু যেটা আমি বলছিলাম যে অমলদা, যে এখন তো বিভিন্ন মিডিয়া মানে আর্ট তো আর ছবি আঁকা নিয়ে হচ্ছে না, ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে একটা রিভলিউশন ঘটে গেছে। এখন তো কোলাজ থেকে শুরু করে ইনস্টলেশন থেকে শুরু করে সবগুলোকেই আর্ট বলছে। ইভেন মাটি দিয়ে কিছু একটা পেপারের উপর কিছু কাজ করে দিচ্ছে, কাজ ভাঙা থেকে শুরু করে মেশিন যা পাচ্ছে যেরকম একটা, সেসব কাজ কি আপনি করছেন? অ্যাবস্ট্রাক্ট কিছু কাজ আমি মানে বা স্কাল্পচার, ভাস্কর্যের উপরে কিছু কাজ ভালো লাগে। হ্যাঁ, ভাস্কর্য আমি করিনি আসলে। এগুলোর জন্য খুব একটা বাড়িতে একটা মানে সেটআপ থাকা দরকার, একটা সময় দরকার। আমারও খুব মনে হয় সব কাজ করা, কিন্তু এইসব ছোট ছোট ঘরে নিজস্ব ওয়ার্কশপ না থাকলে করা যায় না। আমাদের স্যার কিছু করিয়েছিল মাটি দিয়ে কাজ, আমিও ছোটবেলায় অনেক মাটির মূর্তি করতাম, কিন্তু এখন তো আর মাটি ঘাটা কাটবো কখন, ডিউটি করতে করতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। মেন পেন্টিংটা দেখে জোর দিয়েছিলাম। আচ্ছা, এখনো করে যাচ্ছি। আচ্ছা, আপনি তো অনেক বইয়ের প্রচ্ছদও করেছেন, সেরকম কিছু বইয়ের কথা বা পত্রিকার কথা বলুন। যেমন মানবিকের মনে হয় মানবিকের করে দিয়েছিলাম আপনি করেন। তারপরে গণতান্ত্রিক লেখক শিল্পীর যে চড়ুই বেটি, সেখানেও অনেকবার করে দিয়েছি। এখানে তারপরে কি আমি কিন্তু মানে প্রচ্ছদের জন্য ছবি আঁকি না, আমার ছবি থাকে, ছবি আঁকা আছে, যার পছন্দ হবে আমি বললাম যে যদি পছন্দ হয় আপনার, তাহলে আমাকে এই ছবি নেন, ছবি নিয়ে আপনি করুন, কিন্তু মানে প্রচ্ছদের জন্য আমি ছবি সেটা আঁকবো না। মানে ফরমাইশি আঁকা আপনি করতে পারেন? আমার ছবি আঁকা করা যায় না, সত্যিটাই করা যায় না। একটা সাবজেক্ট বেঁধে দিলে, অনেকে আমাকেও বলে, আমি অনেক বইয়ে প্রচ্ছদ করেছি। সেদিনকে যেমন সুশীল ভট্টাচার্য আমাকে বলেছিলেন, ওনার বইটা কালকে প্রকাশ হলো, যে উনি একটা উপন্যাসের নাম বলেছিলেন, ভালোবাসার কোনো উপন্যাস। তা আমি বললাম যে আমার এমনি অনেক ছবি আছে, আবার নতুন করে কি করব, মানে অ্যাকচুয়ালি ঘটনাটা তো জানি না কীরকমভাবে, বলে তুমি আমাকে একটা ছবি এঁকে দাও এখনই। তো সত্যি ওইভাবে আঁকাটা খুবই একটা হয় না, ওই রকম ফরমাইশি কাজ করা। সে এইরকম শিল্পী ছিলেন আমাদের অশোক চট্টোপাধ্যায়। মানে ওয়েস্ট বেঙ্গলে কি আমাদের ইন্ডিয়াতে এরকম শিল্পী হবে কিনা সন্দেহ আছে, কিন্তু শিল্পী সেই হিসাবে দাম পেলেন না। একবার একটা ইসে ওই ওয়ার্কশপে সত্যজিৎ রায় ফ্যামিলির কারুর একটা মানে পোর্ট্রেট করছিলেন, ওরা অর্থাৎ সময় লাগে 2-3 দিন ধরে ওয়ার্কশপটা চলে। পরে দেখছে যে সেখানে কেক কালি দিয়ে দিয়েছে। মানে মফস্বল এরিয়ার যেসব শিল্পীরা থাকে তাদেরকে ওখানকার শিল্পীরা কোনো মতেই সবসময় দেখতে পারে না, অনেক সময় চেষ্টা করে যে তাদেরকে আমি করে দিই। আমার ভালো শিল্পীও আছে, তাদেরকে আমাদেরকে মানে আমি যে গ্রুপটার সঙ্গে যুক্ত, তারা কিন্তু খুবই ভালো এবং আমাকে খুব মানে সম্মান করে এবং খুব ভালোবাসে। এই যে অমলদা, আপনি কি কোলাজ করেছেন কখনো? হ্যাঁ, কোলাজ করেছি, 2-1টা করেছি, 2-1টা আছে। কিন্তু করছেন না কেন? এখন তো আধুনিক এত সুন্দর সুন্দর, আমি বিভিন্ন ওয়ার্ল্ডের গ্রুপগুলো দেখি যে অসাধারণ কোলাজ এবং অসাধারণ পিচবোর্ড কেটে, সামান্য পিচবোর্ড দিয়ে কীভাবে কাজ হচ্ছে দেখার মতন। হ্যাঁ, এখন করছে, সুন্দর সুন্দর কাজ হচ্ছে।
এছাড়া আপনি এখন কি করছেন বলুন কাজ? এখন কিছু অ্যাক্রিলিকের কাজ করছি, তারপরে কিছু পোর্ট্রেট করব, আর তারপরে আমাদের যে 6 ডাইমেনশন যে গ্রুপ আছে সেই গ্রুপকে নিয়ে আমরা আচ্ছা, আপনারা তো একবার এক্সিবিশন করলেন, আর তো দেখছি না, না, না। এক্সিবিশন বন্ধ হয়ে গেল। এক্সিবিশন একবার না, আমরা সেটা সৃজনীতে আমিও ছিলাম, আমাকে ডেকেছিলেন আপনারা। সৃজনীতে আমরা প্রতি বছর করি, প্রতি বছর একদিন আমাদের যেগুলো কই এই বছর তো করেননি, বা আগের বছর? এই বছরটা করতে পারিনি, হলটা বন্ধ ছিল, হলটা মানে ভালো অবস্থা ছিল না, এই জন্য আমরা করতে পারিনি। বলছি ওখানে জায়গাটা খুব ছোট। হ্যাঁ, হলটা আবার হবে ঠিক করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এবারে আমরা দুদিনের প্রোগ্রাম নেব। একদিন হচ্ছে 2 দিন ধরে এক্সিবিশন চলবে প্রথম দিন, তারপরে প্রথম দিন আমরা আর্ট কম্পিটিশন করব, দ্বিতীয় দিন আমরা ওয়ার্কশপ যেভাবে করি সেইভাবে করব। তাই এখন পর্যন্ত আমাদের মাথাতে আছে, আমাদের শিল্পীদের মাথাতে আছে যে এগুলো করব। এখন আবার যদি আমরা মিটিংয়ে বসে যদি আরও কিছু সিদ্ধান্ত নিই সেগুলো করব। আমরা এই কিছুদিন আগে বিধাননগরে আমাদের 10 জন শিল্পীর 20 জন করে ছাত্র নিয়ে ওখানে একটা এই কম্পিটিশন করা হয়েছিল। আমি ছিলাম, সেখানে গিয়েছিলাম। না, ভালো রেসপন্স পাওয়া গেছে। এইভাবে আমরা এগোতে আপনার পারি। সঙ্গে আমি মনে হয় ইয়েতে গেছিলাম একবার, লাস্ট ওই কবি ঘোষের রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পের ওই কম্পিটিশনটাতে, বাবারই হাজার হাজার স্টুডেন্ট। না, ওইটা কবি বছর খুব এই করে, তো আমাদের খুব সাহায্য করে, আমাদের খুব হেল্প করে। খুব ওনাদের দূর দূরান্ত থেকে এসেছিল, সেবারে দেখলাম, মানে আসানসোল রানীগঞ্জ থেকেও এসেছিল, মানে প্রচুর মানুষ, বাচ্চা বাচ্চা ছেলে পেলে এসেছিল। সেটা মনে হয় ডিসেম্বর মাসে হয়েছিল, মনে হয় না, শীতকাল ছিল? শীতকাল ছিল আমার মনে করছে। আমি আমাদের খুব হেল্প করুন, আমাদের 6 ডাইমেনশনকে খুব ভালোবাসেন। 6 ডাইমেনশনে আমাদের দেবব্রত চৌধুরী আছে, হিমাংশু বিশ্বাস আছে, চন্দন দাস আছে, উত্তম মান্না আছে, তিমির বিশ্বাস, আমরা এবং আরও আরেকজন সঞ্জয় রক্ষিত আছে, আমাদের মধ্যেই আছে। হ্যাঁ, এরকম আছে। সঞ্জয় রক্ষিত একটু ভালো কাজ করে, না, খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। আচ্ছা, আপনার কি মনে হয় না যে দুর্গাপুরের মতো এখন জায়গায় এখন সব কিছুই হচ্ছে, ইভেন এখন চলচ্চিত্র একটা কেন্দ্র হলো দেখছি, আজকে আছে আজকে আছে, তাহলে সেখানে একটা আর্ট গ্যালারি কেন করা হচ্ছে না? এবারে আমরা বলেছি, এখানে আগে যখন বামফ্রন্ট সরকার এখানে ছিল তখন একটা আর্ট গ্যালারি করেছিলেন, তারা করে দিয়েছিলেন, কিন্তু সেটা এখনকার তুলনায় সেটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এখন যেভাবে শিল্পীরা মানে বাড়ছে, সেই তুলনায় সেটা কিন্তু ছোট হয়ে গেছে। সেটা আপনি ভাবুন যে কোনো একটা ভবনকে দিয়ে দিলেই তো হয়। এই যে দুর্গাপুরের ভবনগুলোতে যে বিয়ে বাড়ি অনুষ্ঠানগুলো হচ্ছে এখন, সেই ভবনগুলো তো অনেক বড় বড়। না, সেটা দেবে না, সেটা দিলে তো খুব ভালো হতো যদি এটা গ্যালারি করে দিত। আমরা তো ওখানে মানে আপনারা কি বলছেন, আপনারা সেভাবে বলুন। আমরা ডিএসপিকে বলিনি, কিন্তু আমরা আমাদের যে মেয়র এখন বর্তমান আছে তাকে আমরা বলেছি যে সে কথা দিয়েছে যে যদি নেক্সট বার যদি আমি আসি তাহলে আমি একটা গ্যালারি আমি করে দেব। আমাদের চাই যে শিল্পের উন্নতিটা হোক, কিন্তু কতটা কথা রাখবে আমি তো বুঝতে পারছি না। এখন যদি রাখে তাহলে ভালো। যাই হোক অমলদা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনি এবার দুর্গাপুরের বা আপনার, আমি শুধু দুর্গাপুর নয়, মনে করুন ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের কিছু প্রিয় শিল্পীদের কথা বলুন যাদের কাজ আপনার খুব ভালো লাগে। আমাদের প্রীতিশ শিকদার ভালো শিল্পী, উনি হচ্ছেন যে আমাদের প্রীতিশ শিকদার। আচ্ছা, বিকাশ ভট্টাচার্যের ছাত্র। উনি রিয়েলিস্টিক কাজ করতেন। আর প্রীতিশবাবুর আমি ফেসবুকে ছবি দেখি, আমার খুব ভালো লাগে। এরকম আরও অনেক শিল্পী আছেন যারা খুব ভালো ছবি আঁকছেন এখন। তাদের গৌতম বলে একজন আছেন, ওনার ছবি খুব ভালো লাগে। তারপর মনতোষ মল্লিক বলে কলকাতার শিল্পী, খুব ভালো ছবি আঁকে।
পরেশ মাইতি। পরেশ মাইতি। তো আচ্ছা, ওর মধ্যে একটা জিনিস আমার খুব মানে মিস করি, আমার খুব ভালো লাগে। আগে যেমন দেশ পত্রিকা বেরোতো, যে গণেশ পাইনের প্রচ্ছদ আমার এত আউটস্ট্যান্ডিং লাগতো। আমি শুধু তখন তো ক্লাস 12-এ পড়তাম বা আরও কম বয়সে, আমি শুধু প্রচ্ছদের জন্যই বইটা কিনতাম, যে এত আকর্ষণীয় বইটাকে সাজিয়ে রাখতাম। যে একটা উনি যে দুর্গা মূর্তিগুলো আঁকতেন, যে কতটা জীবন্ত মনে হতো, অথচ খুব স্কেচ সামান্য কিছু দিয়ে মানে আপনার মনে করুন দিয়ে টাচ দিয়ে হয়তো ক্রেয়ন দিয়ে বা ওয়াক্স দিয়ে অয়েল প্যাস্টেল দিয়ে করতেন, কিন্তু কি অসাধারণ তার টান ছিল। সেই তুলনায় এখনকার প্রচ্ছদগুলো কেমন একটা হচ্ছে, মানে বইয়ের ক্রেজটাই কমে গেছে দেশ পত্রিকা। ওনারা হচ্ছেন একদম পৃথিবীর বিখ্যাত আর্টিস্ট, হ্যাঁ, ওদের ছবি তো খুব ভালো হবেই, ওনারা সেইভাবে করেছেন। আর এখন কি, এখন হচ্ছে শিল্পে চলে আসছে চটকদারি। আমি কতটা কি দেখাতে পারবো, কি করাবো, কি একটু মানুষ একটু নেবে, সেই ধরনের ছবি নিয়ে নিজে যে ছবি সেইটা খুব কমই দেখতে পাই, খুব মানে তার মানে ভাবনা চিন্তার অবকাশও কম থাকছে আমার মনে হচ্ছে। তো এইসব শিল্পীদের গণেশ পাইন থেকে শুরু করে আরও গণেশ হালুই ছিলেন, বা আরও অনেকে যেসব সোমনাথ করের ভাস্কর্য, বা আপনি ভাবুন তো অসাধারণ। যে একটা জিনিস দেখে ভাবতে হবে, আমাদের ভাবতে বসতে হবে। বা এই আরেকজন ছিলেন, ওই যে নামটা আমার মনে পড়ছে না, সেই সব কাজগুলো তো ইদানিং কি আমার মনে হয় যে সারা ভারতবর্ষ জুড়েই কি একটা ছবির কোনো একটা মানে অন্যরকম ধারা যাচ্ছে। মানে সেই রকম কোনো ভালো শিল্পী, যেরকম মকবুল ফিদা হোসেন একসময় খুব নাম করেছিলেন, যে একটা তার নাম আমরা খুব শুনতে পেতাম, কিন্তু উনি সেই রকম টাইপের মানুষ কি উঠে আসছে? মানে কি, এখন কি হচ্ছে কলকাতাতেও আমি দেখছি যে আমরা 2-3 মিলে বা আমি একা বা একটা সংস্থা থেকে একটা এক্সিবিশন হল বুক করলাম। বুক করার পরে এবারে পুরো জায়গায় মানে খুঁজে বেড়াচ্ছি, আর্টিস্ট খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, সে যেমনই হোক আমার পকেটটা ভরলেই হলো। একটা ছবির পিছনে 1200-1000 এরকম করে এক একজনের 2টো করে ছবি নিচ্ছে, এবং ছবি যে অনেকেই হয়তো একটু ভালো করে করছে, আবার অনেকেই করছে কি যে ফটোর দোকানের মতন ছবি লাগিয়ে দিচ্ছে, আর শিল্পীদের কাছ থেকে টাকা নিচ্ছে। এবারে শিল্পীদের যে ছবি বিক্রি বা কিছু আরও নতুন কিছু শেখা বা জানা, সেসব কিছু না, ওরা করছে কি। গৌতমরা লিখছেন যে ওনার আঁকা ছবি দেখেছেন, গৌতম কুমার গুপ্ত কবি খুব ভালো কাজ করেন, বা কিশোরও লিখছেন বা খুব ভালো লাগছে বাংলাদেশ থেকে। ধন্যবাদ কিশোর। হীরক দাও আমাদের সঙ্গে রয়েছেন, হীরক দাও অনেক ধন্যবাদ। আমার স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আজকে বিশিষ্ট চিত্রশিল্পী অমল গড়াই মহাশয়। তো আপনারা থাকুন, প্রশ্ন করুন। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের পর্যায়ে চলে এসেছি। বলুন অমলদা, যেটা বলুন। তারপরে হচ্ছে কি, তারপরে না, আপনি তার মানে বলতে চাইছেন যে এক্সিবিশন হওয়ার যে প্রপার সেট আপ, সেই রকম সেট আপ হচ্ছে না হয়তো। আপনি বলছেন যে একটা মানে ফটোগ্রাফির মতো কিছু একটা চাটিয়ে এক্সিবিশন করে দিচ্ছে, ছবির মান নেই, ছবির মান থাকছে না। এবারে যা তার ছবি যেমন তেমন হোক নিয়ে যাচ্ছি, আবার সবাই হয়ে যাচ্ছে কি এই যে গেস্ট আর্টিস্ট। আগে তো আমরা এসব মানেই বুঝতাম না গেস্ট আর্টিস্ট। এখন দেখছি যে একটু মানে তুলে ধরতে পারছে কি না পারছে, সেও হয়ে যাচ্ছে গেস্ট আর্টিস্ট। আর ফেসবুকে যেসব ছবি দেখি আমরা তো মাথা ঘুরিয়ে ফেলছি যে কোনটা ছবি নয়, এত রকমের এখন টেকনিক বেরিয়ে গেছে, এআই চলে এসছে, অরিজিনাল ছবি বোঝা মুশকিল। তারপরে এডিট করে মোবাইলে এত ছবি চলে আসছে, সেই সব ছবিগুলো দেখে যেমন করছে করে যাচ্ছে। এবারে হচ্ছে কি, ছবিতে কী হবে, আমি ভ্যান গগের ছবি বা রবীন্দ্রনাথের ছবি একটা কপি করতেই পারি, কেন করব? যে উনি কীভাবে ব্রাশ চালিয়েছেন, কীভাবে কী করেছেন, আমি নিশ্চয়ই প্র্যাকটিস হিসেবে হতে পারে, কিন্তু সেইটা আমি এক্সিবিশনে দেবো না। এক্সিবিশনে ছবি থাকবে কারো প্রভাব, প্রভাব থাকবে না, আমার নিজস্বতা থাকবে। সেই ব্যাপারটা, এবং একটা মানে পরিচিতি আছে, যে আমি যখন ছবিটা আঁকবো তখন যেন লোকে বুঝতে পারে যে ও ছবিটা দেখে বলবে যে ও তো এর ছবি।
ওটা এর ছবি, ওই ছবি এ করেছে, ছবি দেখে নিজের বলে দেবে যে এই নিজস্ব ছবিটা একটা ভঙ্গি থাকতে হবে, ভঙ্গিটা, সেটা তো সেটা অবশ্যই নিয়ে আসতে হবে। নিজস্ব স্টাইলে আনতে হবে। আমরা শেখার সময় আমরা অনেক কিছু নকল করে শিখতে পারি, করতে পারি, করতে পারি, করতে হবে। শেষ পর্যন্ত নিজস্বতা বা নিজস্ব স্টাইলে আসতেই হবে। সেটা নিয়ে আসতে হবে, কিন্তু সেটা আমি এখন দেখতে পাচ্ছি না, ম্যাক্সিমাম কপি ছবি দেখছি, ওইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে করছে। আর আমি দু একটা ছবি দেখছি অভয়ার নামে এমন মানে বাজে বাজে ছবি আঁকছে, সেগুলো মানে কি মানে ওখানে মানে বলা যায় না যে এইসব ছবিগুলো এগুলো সত্যিকারই কি শিল্পী, সেটা মনে হচ্ছে নয়। হ্যাঁ, কয়েকজন আছে, কলকাতাতেও আছে, এরা এই ধরনের ছবি এঁকে যাচ্ছে। আমাকে যত কপিও আছে কয়েকটা, সেটা দেখাতে পারছি না, সেগুলো। আচ্ছা, অসিত বাবুরা লিখেছেন, আচ্ছা তো উনি এতক্ষণ বললেন অনেকের নাম অসিত বাবু, যে দুর্গাপুরের শিল্পী বলতে আমরা শ্রদ্ধেয় বাদল ভট্টাচার্য ও বিষ্ণু সামন্ত বাবুকে জানি। এছাড়া কবিতা ও প্রচ্ছদকর্তা আর সূত্রে বহুল পরিচিত ছিলেন এনারা। এর বাইরে আড়ালে আর কে ভালো শিল্পী ছিলেন? এখন তো বললেন, আপনি কিছু নাম বলেন, আর কিছু নাম বলে দিন অসিত বাবু। আরও হচ্ছে অশোক চট্টোপাধ্যায় বললেন, আপনি দীপঙ্কর দত্ত বললেন, তো বললেন স্বপনবাবু ছিলেন, সাধনবাবু ছিলেন, আর আমার শিক্ষক তাপস বড়ুয়া, শর্মিলা বড়ুয়া দুজনে ছিলেন খুবই ভালো ওয়াশ পেন্টার। অসিত সরকার, তাপস বলে এই জন্য থাকতো, সে ছিল। এবারে শ্যামল গাঙ্গুলি, হ্যাঁ, তারপরে আমাদের চঞ্চল বোস, সাধন বসু, তারপরে ওই যে সঞ্জয় রক্ষী, এরকম অনেকেই আছে, আরও আছে ওখানে। তাহলে আমি লিস্টে নিয়ে আসতাম, আমাকে যে প্রচুর মনে পড়ছে না সবগুলো, কিন্তু এরকম প্রচুর শিল্পী আছে আমাদের দুর্গাপুরে। আমাদের দেবদাস নন্দী, চন্দন দাস। অসিতবাবু, আমি একটা কথা বলছি, আমাদের যে দুর্গাপুর সংখ্যাটা এরপরে পত্রিকা বেরোচ্ছে, তাতে আপনি সব নামগুলো পাবেন। তাতে বিষ্ণুবাবুর একটা লেখা দিচ্ছেন, সেই লেখাটা বিষ্ণুবাবুর পুরনো লেখা, তার সঙ্গে হয়তো অমলদার সঙ্গে যোগাযোগ করে আরও কিছু নাম মানে ইনক্লুড করবেন। তার মধ্যে আপনি পুরো দুর্গাপুরে আর্টিস্টদের নাম পাবেন, বর্তমানে সব পাবেন। হ্যাঁ, মানে এমন কোনো শিল্পী ছিল না দুর্গাপুরে যে যাদের ছবি আমি আমাদের নন কোম্পানির রিক্রিয়েশন ক্লাবের এক্সিবিশনের ছবি আনিনি। তারা প্রত্যেকে নিয়ে এসেছি, এবং এখন 6 ডাইমেনশন যখন আমরা আমাদের যে গ্রুপটা করেছি, এখানেও আমরা দুর্গাপুরের সমস্ত শিল্পীদের সঙ্গে যোগাযোগ রাখছি, এবং আমরা করছি কি যে শিল্পী প্রয়াত হয়ে গেছেন, হ্যাঁ, তার নামে আমরা একটা মানে বর্তমান যেসব শিল্পীরা আছেন তাদেরকে একটা করে আমরা সম্বর্ধনা জানাচ্ছি তাদের নামে। একবার গোপাল দাস ওনার নামে দিলাম, তারপরে স্বপনবাবু, সাধনবাবুর নামে দিয়েছি, তারপরে অশোক চট্টোপাধ্যায়ের নামে দিয়েছি। এরকম পরপর আমরা দিয়ে যাচ্ছি। আমরা তাহলে হবে কি, তারা পুরনো শিল্পীদেরও মনে রাখবে, আর নতুন শিল্পীরাও অনুপ্রাণিত হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি শিল্পের দিকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এবং 6 ডাইমেনশন এই ব্যাপারে দুর্গাপুরে একটা খুব ভালো কাজ করছে, এবং সব সময় মানে শিল্পীদের পাশে আছে। এক শিল্পী অসুস্থ হয়ে গেছিলেন, তাকেও আমরা সাহায্য করেছি, আমরা গেছি, এখনও বলছি যে এখনও যদি আমরা সেরকম কোনো শিল্পী আমাদের মানে বিপদ আপদে পড়ে, আমরা তার পাশে সবসময় আছি এবং থাকবো। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো অনেক ধন্যবাদ। আর অনেক ধন্যবাদ অমলদা, আপনি এসেছিলেন আজকে মূল্যবান সময়টা। অমলদাকে আমার হাতের আঁকা একটা ছবি দিলাম। অমলদা, এই যে আমার হাতের আঁকা একটা রবীন্দ্রনাথ ছবি, যেটা আমি সবাইকে দিই। আর এছাড়া আমার আর বিষ্ণুরা যৌথভাবে প্রকাশিত একটি বই, এক মলাটে 2 চিত্রী। এই বইটা তো আপনারা সকলেই দেখেছেন, বইটা অনেকেই কিনেছেন, এইবারে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটা খুব জনপ্রিয় হয়েছে, খুবই কম দাম, যারা সংগ্রহ করতে চান এখনও আছে অনেকগুলো কপি। এটা মাত্র 50 টাকা দাম। এটা আমি আজকে অমলদাকে দিলাম। এর মধ্যে এটা খুব ভালো একটা বই। আচ্ছা, আরেকটা বই আমার এই ইংরেজি কবিতার বই, সেটাও আজকে দিলাম। হ্যাঁ, তো এটা আপনারা দিলাম। আর লিখছেন অসিতবাবু, লিখছেন সত্য গোপাল দাস কি শিল্পী ছিলেন? হ্যাঁ,
গোপাল দাস তো শিল্পী ছিলেন। নাটকের নাটকের করতেন। গোপাল দাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই- উনি নাটক করতেন এবং বলতেন যে আমাদের যখন প্রোগ্রাম হতো তখন ছবি বলে তখন আমরা অনেক জুনিয়র, আমাদের ডেকে নিত, এই তোরা চলে আসবি। সব আমরা যেতাম, গিয়ে পরে এইখানে এই রঙটা লাগা, এটা লাগা, এটা কর, ওইটা কর, এটা কর, এটা কর। তারপরে গোপাল দা নিজে ফিনিশিং টাচ দিয়ে দিতেন। আমরা ওনার কাছেও সব শিখেছি। আর অশোকদার তো তুলনা হয় না। অশোকদা আমাদেরকে যেমন একবারে আর্ট কলেজে যেভাবে শেখানো হয় ঠিক সেইভাবে আমাদেরকে গাইড করে গেছেন। কোথায় বাড়ি এখন অশোকদা? অশোকদা ছিল ধরুনা প্লটে, বেনাচিটি ধরুনা প্লটে আচ্ছা। বাড়ি ছিল। তো প্রয়াত হয়ে গেলেন। আচ্ছা। এবং ওনার যখন অসুস্থ হয়ে পড়েছেন তখন আমরা মানে ওনার নামে, ওনাকে মানে সাহায্যের নামে আমরা দুদিন ধরে এক্সিবিশন করলাম ওই সৃজনী হলের বাইরে, একদম বাইরে ফাঁকা মাঠে এক্সিবিশন করলাম। এবং আমরাও নিজেরা কিছু মানে তুলে দিলাম, টাকা পয়সা তুললাম। দুদিনে আমরা 40,000 টাকা তখনকার দিনে আমরা ওনাকে মানে ওনার মিসেসের হাতে আমরা তুলে দিতে পেরেছিলাম। এইটা আমাদের দুর্গাপুর শিল্পীদের একটা বড় পাওনা। আমরা চাইছি যে আমরা সবসময় যেন মানে শিল্পীদের মানুষের পিছনে পাশে আমরা থাকি। এবং যাই হোক অমলদা, আমরা প্রায় অনুষ্ঠান প্রায় এখানে শেষ করছি। অমলদা, যেটা বলছি যে নতুন প্রজন্মের শিল্পীদের জন্য একটা কিছু বার্তা দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, যে যারা নতুন আঁকার জগতে, এবার এখন ব্যাপারটা হয়েছে কি, অনেকে আর্ট কলেজে না পড়লেও এরকম তো আছে, অনেকে মনে করুন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন কিন্তু তারা শখের জন্য আঁকছেন, অনেকে এসছেন আমাদের মতনই। আমি যেমন যেতে পারিনি হয়তো বাড়িতে আমাদের ফিনান্সিয়াল কারণে, আর্ট কলেজে চান্স পেয়েও ভর্তি হতে পারিনি, পরবর্তীকালে পড়াশুনোর লাইনে চলে গিয়ে অন্য স্ট্রিমে, সায়েন্স স্ট্রিমে পড়তে পড়তে আমি চাকরি পেয়ে গেলাম তখন। কিন্তু পরবর্তীকালে আমি আর্ট নিয়ে একটু কাজ করেছি, কিন্তু সেই রকম তো অনেকেই করছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে 6 ডাইমেনশন সেইভাবেই কিন্তু আমরা তৈরি করেছিলাম যে এখানে দুর্গাপুরে যেসব শিল্পীরা আছেন, কেউ চাকরি করছেন, কেউ স্কুলে চাকরি করছেন, কেউ ফ্যাক্টরিতে চাকরি করছেন, কেউ টিউশন করছে। এবারে এরকম আরও আছে, বা কেউ মানে ঘরে বসে রান্না করেন কিন্তু ছবি আঁকেন তাদেরকে। এবং তার সঙ্গে তো আমাদের বড় শিল্পী যারা আছে তারা তো আছেই, এবং তারাও আছে। তাদেরকে চাইছি যে আমরা এক জায়গায় নিয়ে এসে তাদেরকে উৎসাহিত করতে, এবং তাদের যদি কোনো ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে বলছি যে দেখো এইভাবে করো, এইভাবে করো, একটু এই করলে ভালো হবে, আর একটু ওই করলে ভালো হবে। আমরা বড় আর্টিস্টও নিয়ে আসছি, মাঝে মাঝে নিয়ে এসে আমরা ওয়ার্কশপও করছি। ওয়ার্কশপ করে তাদেরকে জানাচ্ছি যে হ্যাঁ দেখো এটা করো। আরও প্ল্যান আছে যে আমাদের মধ্যে যারা ধরো যে কেউ ভালো পেন্সিলের কাজ করে, আমরা তাকে নিয়ে আসবো, নিয়ে এসে একটা ওয়ার্কশপ করাবো। কেউ ভালো প্যাস্টেলের কাজ করে, তাকে নিয়ে এসে আমরা ওয়ার্কশপ করাবো। কেউ ভালো ওয়াটার কালার করে, তাকে নিয়ে আমরা ওয়ার্কশপ করাবো। কেউ ভালো অয়েলের কাজ করে। তাহলে আপনারা যারা 6 ডাইমেনশনে যুক্ত হতে পারেন সরাসরি অমলদার সঙ্গে যোগাযোগ করুন। অমলদা, আপনি একটা আমাদের ইয়েতে মানে বাড়িতে গিয়ে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, তাহলে সকলে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। যারা এটা অনুষ্ঠান দেখবে বা এখন দেখছে বা ভবিষ্যতে দেখবে, তারা যুক্ত হতে পারবে 6 ডাইমেনশনের সঙ্গে। হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে দেবো এখানেই, বলে দিন আপনি আপনার মুখে, আর পরে আমি ইয়েতে লিখে দেবো। অমলদা যেই ফোন নাম্বারটা বলছে আপনারা নোট করে নিতে পারেন 6 ডাইমেনশন গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 9932270190 এটা আমার ফোন নাম্বার। আপনারা ফোন করলে আমরা নিশ্চয়ই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো আমাদের 6 ডাইমেনশন থেকে। আমাদের সেই জন্যই তো আমরা তৈরি মানে আমাদের গ্রুপটা তৈরি করেছি, যাতে নতুন নতুন শিল্পীরা এগিয়ে আসুক, তারা করে। এবং তাদের সম্বন্ধে আমরা বলতে চাইছি, নতুন নতুন শিল্পীদের সম্বন্ধে তারা চর্চা করে যান। আউটডোর বই দেখে না, আউটডোর কিছু অবজেক্ট দেখে তারা চর্চা করে যান, তারপরে নিশ্চয়ই ভালো ফল পাওয়া যাবে। চর্চা করতে হবে, চর্চা ছাড়া কিছু হবে না। চর্চা কিন্তু করতেই হবে একদম শেষ দিন পর্যন্ত। এখনও আমরা, এবং এইটা করতে গেলে কোনো বয়সের বাধা নাই। যে কোনো বয়সে, যে কোনো বয়সে, যে কোনো সময় সে রবীন্দ্রনাথ কি দেখুন 70 বছর বয়সে আঁকা শুরু করে বিখ্যাত আর্টিস্ট। তাহলে এটা যদি মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমি ছবি আঁকবো, বা আমি গান করবো, বা আমি তবলা বাজাবো, কিন্তু সে কিন্তু শেষ বয়সেও পারবে, কোনো তার বাধা নেই।
যাই হোক, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার কখনো কমলদাকে ডেকে নেব। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার। স্বপ্নের করিডোরে পত্রিকার তরফ থেকে আপনারা যারা ছিলেন সাথে, সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তো অমলদা, খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, এইভাবেই কাজ করে যান, আমাদের সমৃদ্ধ করে যান। নমস্কার জানাচ্ছি।